যখন দুজনে একা পর্বতেরও রুবা চোখে মুখে পানি দিয়ে আসলো। মাহি ওর হাতে টাওয়েল এগিয়ে দিল। আয়নায় তাকিয়ে দেখো তোমার চেহারার কি অবস্থা হয়েছে। এভাবে কেউ কান্নাকাটি করে? মা কোথায়? রুবা বলল। কিছু বলবে না, এমনি তোমার জন্য অস্থির হচ্ছিল তখন। তোমার মাথা ব্যথা কি কমেছে? না, এখনো করছে। মাথার আর দোষ কি? এখানে শুধু ভারী ভারী চিন্তা। বলে মাহি ওর মাথায় হাত বুলিয়ে দিল। আমাকে 5 মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে তোমার মাথা ব্যথা ভালো করে দিচ্ছি। বলে মাহি উঠে গেল। রুবা ঘরের আলো কমিয়ে দিল। আলো অসহ্য লাগছে ওর। মাহি ড্রেস চেঞ্জ করে এসে বলল, ভালো করেছো আলো কমিয়ে। আমার যখন মাথা ব্যথা করে আলো অসহ্য লাগে। এখন আমার কাছে এসো, আমি মাথা ম্যাসাজ করে দিচ্ছি। মাহি সোফায় গিয়ে বসলো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো সোফায়। রুবা মাহির কথা মতো ওর কোলে মাথা রাখলো। মাহি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি আগে একবার প্রমিস করেছিলে রুবা, তুমি উল্টো পাল্টা চিন্তা করবে না কখনো। কিন্তু তুমি সেই আজে বাজে চিন্তায় মাথা ভর্তি করেছো। রুবা চুপ করে আছে। আমার কেমন লাগে বলো তো তোমাকে এরকম অসহায় মানসিক শারীরিক যন্ত্রণায় ছটফট করতে দেখলে। সরি। সরি। তুমি আসলে একটা বোকা টাইপের মেয়ে যে নিজের ভালো বোঝে না। যদি বুঝতে তাহলে এভাবে নিজেকে কষ্ট দিতে না। আর শুধু কি নিজে কষ্ট পাও, সঙ্গে আমাকেও কষ্ট দাও, মাকেও কষ্ট দাও। রুবা মাহির গালে হাত দিয়ে বলল, সরি। আর কখনো এরকম হলে দেখো আমি সত্যি সত্যি কথা বলবো না রুবা। আর এমন হবে না, প্রমিস। দেখা যাবে কি হয়। তুমি একটা জিনিস আমাকে ছুঁয়ে বলো রুবা, তুমি তোমার যে কোনো সমস্যা, যে কোনো কষ্ট আমাকে আগে বলবে। হুম 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 করলে হবে না বলো। ঠিক আছে, এই যে ছুঁয়ে বলছি, সব তোমাকে বলবো। এখন খুশি? খুশি। মাহি হেসে বলল, বুঝলে রুবা, আমরা কিন্তু সত্যি সত্যি প্রেম করব। আর প্রেমিক প্রেমিকা তাদের সব কথা একে অপরকে বলে। তুমি কিন্তু এটা ফলো করবে। ঠিক আছে, করব। ভালোই হলো কলেজ ভার্সিটিতে থাকতে সবার প্রেম করা দেখে প্রেম করতে ইচ্ছে করতো। এখন সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। বলে রুবা হাসছে। তখন একটাও প্রেম করলে না? এত অপরূপ সুন্দরীকে কেউ প্রপোজ করেনি কোনো অন্ধের কলেজে ভার্সিটিতে পড়তে তুমি? লোকজন অন্ধ ছিল না। আমি আমার মায়ের ভয়ে কান তালা দিয়ে রেখেছিলাম, যাতে কারো কথা আমার কানে না পৌঁছায়। এটা ভালো করেছো। তা না হলে আমি আমার রুবাকে কিভাবে পেতাম? মাহি ওর কপালে চুমু খেলো। তুমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছ। আমার ঘুম এসে যাচ্ছে। তাহলে ঘুমিয়ে যাও। কে বাধা দিচ্ছে? আস্তরিয়া আপুর মেহেদি প্রোগ্রামে যেতে হবে না? উফ, তুমি আগে সুস্থ হও তো। ঘন্টাখানেক ঘুমাও, আমি তারপর নিয়ে যাব। তুমি নিয়ে যাবে তো? ঠিক আছে, নিয়ে যাব। রুবা চোখ বন্ধ করলো। মাহি ওর মাথায় হাত রাখলো। মাহির কোলের কাছেই ঘুমিয়ে গেল রুবা। মাহিও চোখ বন্ধ করে আছে। রুবাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। যত সহজে রুবাকে ম্যানেজ করা যায় তার চেয়েও সহজেও ভেঙে পড়ে। সাফিয়া বেগম মাহির দরজায় নক করছেন। মাহি বলল, এসো মা। কি অবস্থা রুবার? ঘুমাচ্ছে মা। মাথা ব্যথা কমেনি। মাহি বলল, থাক ঘুমাক, কথা হয়েছে ওর সঙ্গে। সাফিয়া বেগম পাশে বসলেন। ম্যানেজ তো সহজেই করা যায় ওকে, কিন্তু
ও তো সহজেই নিজের ভেতরে উল্টাপাল্টা ধারণ করে বসে থাকে। তোমার অনেক কষ্ট হচ্ছে মাহি। আমার ওর কষ্ট দেখে কষ্ট হচ্ছে মা। এছাড়া আমি ডাক্তার, আমার তো ধৈর্য হারা হলে চলে না। যেখানে রোগীটা রোবা সেখানে তো আরও না। মাহি দীর্ঘশ্বাস ফেলল। সাফিয়া বেগম ছেলের মাথায় হাত রাখল। ওকে বালিশে শুইয়ে দাও, ঘাড় ব্যথা হয়ে যাবে তো। মাহি বলল, একা পারছিলাম না মা, তুমি একটা বালিশ কাছে এনে দাও। ডাক্তার কি বলল মাহি? মা, ওই একই একই কথা, ওর বেশি খেয়াল রাখতে হবে। আমি চিন্তা করছি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাব মা। আমারও তাই মনে হয়, কিছুদিন এখান থেকে কোথাও গিয়ে ঘুরে আসলে ওর ভালো লাগবে। রিয়ার মেহেদি প্রোগ্রাম রোবা যাবে না। মা বলল, যাবে না আবার? আমাকে বলল ঘন্টাখানেক পর ডেকে দিতে। আমি আগে যাচ্ছি, তুমি রোবাকে নিয়ে এসো। মাহি উঠে মাকে গিয়ে ধরল। টেনশন করো না মা। সাফিয়া বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, মাহি, তোমাকে যত দেখি আমি তত অবাক হই। আমার মাহিকে এত ধৈর্য দিয়েছে আল্লাহ। কতটা ধৈর্য নিয়ে তুমি রোবার সঙ্গে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। প্রায় সময় মনে হয় তুমি খুব যন্ত্রণায় আছো। মা প্লিজ, তুমি কথা আগেও বলেছ, আর বলো না। তুমি কেন অবিচার করনি? আমি রোবাকে নিয়ে হ্যাপি। ও একটু ডিস্টার্ব আছে, এতে আমি ভেঙে পড়িনি। মা, আমি তো তোমার কাছে কিছু গোপন করতে পারি না। তুমি জানো আমি রোবাকে ভালোবাসি মা। তুমি নিশ্চিন্তে থাকো, ওকে আমি ঠিক করে ফেলবো, এবং খুব জলদি। সাফিয়া বেগম ছেলের মাথায় হাত রাখলেন। মাহি, আমি যাই, তোমরা এসো। রোবা কিন্তু এই প্রোগ্রামের ড্রেস বানিয়েছে, সেভাবে রেডি করে নিয়ে এসো। তুমি যাও, আমরা আসছি। মা বের হয়ে যাওয়ার পর মাহি রোবার পাশে গিয়ে বসলো। ওর খারাপ লাগছে একটা কথা ভেবে। জীবনে তোমাকে গোপন করেছি মা একটাই জিনিস, নিঝুমের ব্যাপারটা। আমি চেয়েছিলাম তোমাকে বলতে, নিঝুমই বাধা দেয়। আমি আজ কত কিছু কত রকম হয়েছে, ভালো খারাপ এখন আর ভাবি না। এখন আবার সামনে শুধু এই মানুষটা। মাহি রুবার মাথায় হাত রাখলো। রুবা, তুমি ভালো হয়ে যাও প্লিজ। কেন এরকম করছো? আমার খুব কষ্ট হয়। মাহি আর রুবা রিয়ার মেহেন্দির প্রোগ্রামে গিয়ে হাজির হলো। রুবা এই প্রোগ্রামের জন্য সবার মতো ম্যাচিং গ্রাউন পরেছে। মাহি ওকে দেখে বলল, তোমাকে আরো লম্বা লাগছে গ্রাউনে, খুব সুন্দর লাগছে। রুবা হাসলো। মাহি বলল, শরীর খারাপ লাগলে আমার কাছে এসে বসো, থাকবে ঠিক আছে? মাথা ব্যথা নেই তো এখন, রুবা বলল। আমি বলে রাখলাম, নিঝুমের অ্যাপয়েন্টমেন্টের ছাদে মেহেন্দির প্রোগ্রাম হচ্ছে। মাহি নিঝুমদের লিভিং রুমে বসে আছে। নিঝুমের কাছে এসে বলল, রুবা নাকি অসুস্থ হয়ে পড়েছিল, খুব মাথা ব্যথা ছিল, এখন ঠিক আছে। গেল তো ছাদে সবার সঙ্গে নিঝুম কফি খাওয়াতে। বল না কাউকে প্লিজ, আমি বানিয়ে দিচ্ছি। নিঝুম বলল, তোকে বানাতে হবে না, তোর এখন কত কাজের ব্যস্ততা, কাউকে বল গিয়ে। আমার এখন কোনো কাজ নেই মাহি, মনে মনে বলল। কতদিন পর তোর জন্য কফি বানাবো মাহি। নিঝুম ওর আর মাহির জন্য কফি বানালো। কফি নিয়ে মাহির পাশে বসলো সেও। তোরা সবাই একরকম ড্রেস বানিয়েছিস, খুব সুন্দর লাগছে সবাইকে। মাহি বলল, সবচেয়ে সুন্দর লাগছে তোর বউকে। আমরা সবাই একদিকে, ও আরেক দিকে। এভাবে বলছিস কেন? তুই তোর মতো সুন্দর ও ওর মতো, এখানে কম্প্যারিজনের কি হলো? রুবাকে তাকিয়ে দেখছিস, আমি নিজেই তো চোখ ফেরাতে পারছি না। নিঝুম বলল। মাহি প্রসঙ্গ চেঞ্জ করার জন্য বলল, কফি ভালো হয়েছে। এটা কোনো কফি হলো? পানি আর কফি। আমি এটাই খাই, এবং তুই ভালো বানিয়েছিস। থ্যাঙ্কস।
কি হয়েছিল রুবার? খুব অস্থির হয়ে চলে গেলি তখন। ওই যা বলেছিলি আজ তুই, ওর আমার খারাপ কিছু হওয়ার ভয় আর ওর কিছু কষ্ট যাও বয়ে বেড়াচ্ছে, সব মিলিয়ে সাইকোলজিক্যাল ইমব্যালেন্স হয়ে গিয়েছিল। এখন ঠিক আছে, ঠিক আছে, সামলে নিয়েছি। একটা কথা বলতো মাহি, যদি কখনো রুবা আর আমার কথা জেনে যায় তখন? মাহি নিঝুমের দিকে তাকালো। ওর শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আজ ওর ভয় লেগে গেল কথাটা শুনে। তাই তো সেদিন কি হবে? রুবার মানসিক অবস্থা কি হবে? ও কি ব্যাখ্যা দিবে রুবাকে? মাহি কোনো কথা বলতে পারছে না, চুপ হয়ে গেল। ঠিক তখনই নিয়াজ এসে নিঝুমের বাসায় ঢুকলো। নিঝুম এগিয়ে গেল নিয়াজকে রিসিভ করতে। নিয়াজ আর মাহি বসে আছে নিঝুমদের লিভিং রুমে। নিঝুম নিয়াজের জন্য চায়ের কথা বলতে গেছে। মাহি কোনো কথার মনোযোগ দিতে পারছে না। ওর বারবার নিঝুমের কথাটা মাথায় ঘুরছে। কি হবে রুবার ওর আর নিঝুমের কথাটা জানলে? নিঝুম এসে বসলো ওদের পাশে। প্রোগ্রাম এখনো শুরু হয়নি, কারণ সাজ্জাদদের বাড়ির লোকজন এখনো আসেনি। মাহি উঠে বলল, তোমরা গল্প করো, আমি রুবাকে দেখে আসি। নিয়াজ উপরে আয়। আসছি মাহি। মাহি ছাদের দিকে এগিয়ে গেল। ওর কি হয়েছে নিঝুম? নিয়াজ প্রশ্ন করল। কার? মাহির। রুবা একটু তাই টেনশন করছে। কি হয়েছে ভাবির? মাথা ব্যথা ছিল সারাদিন। নিয়াজ অবাক হয়ে বলল, মাথা ব্যথা দেখেই এত অস্থির হচ্ছে মাহি? মাহি এমনই নিয়াজ, ও খুব কেয়ারিং, লাইফ পার্টনার, ভালো, শিখার আছে অনেক কিছু ওর কাছ থেকে বুঝলে। শিখে কার কি উপর অ্যাপ্লাই করব? শুধু কেয়ারিং হাজবেন্ড কিন্তু না, সে অ্যাবাউট এভরি রিলেশন হি ইজ ভেরি রেসপন্সিবল, তাই বুঝি। হুম, ঠিক আছে, আই উইল ফলো হিজ ফুটস্টেপ। হাসলো নিয়াজ। মাহি ছাদে এসে দেখে সবাই রেডি হয়ে আছে। পার্লারের মেয়েরা একে একজনের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। মাহির মেজাজ খারাপ হচ্ছে। এটা সম্পূর্ণ মেয়েদের প্রোগ্রাম, এখানে তার কি কাজ? এখন চলে গেলে রুবার খুব খারাপ লাগবে। গান বাজনার আয়োজনও আছে। সে ছাদের একটা অন্ধকার কর্নারে গিয়ে বসলো। এখান থেকে রুবাকে দেখা যাচ্ছে হাত নেড়ে নেড়ে কি যেন বলছে ছোট মামিকে। কে বলবে এই মেয়ে দুপুরে কত কান্নাকাটি করেছে? মাহি ভাবছে, নিঝুমের কথা জানলে কি করবে রুবা? সেই দিনটার জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। কোনোভাবে জানার আগেই নিজেই বলে দেওয়া ভালো। দেখা যাক কি হয়। মাহি সিগারেট ধরালো। ফটোগ্রাফার রিয়া আপুর কত ভঙ্গির ছবি যে তুলছে। মানুষ এত এনার্জি পায় কোথায়? রুবা আসছে এদিকে। মাহি সিগারেট ফেলে দিল। ওর পাশে এসে রুবা হাতের মেহেদি দেখালো। সুন্দর। মাহি বলল, তুমি অন্ধকারে বসে আছো কেন? মাহি রুবার হাত ধরলো। এখান থেকে আমাকে দেখা যাচ্ছে। বসে বসে দেখছি তোমাকে। এই প্রোগ্রাম শেষ হবে কখন রুবা? তোমার খারাপ লাগছে? মেয়েদের প্রোগ্রাম না এটা, আমার আনইজি লাগছে। একটু পর ভালো লাগবে, অনেক ফান হবে। দেখো কি ফান হবে শুনি। ডান্স পারফর্ম করবে সবাই। তুমি চাইলে অপরের সঙ্গে ডান্স করতে পারো। কথাটা বলেই রুবা হাসছে। খুব মজা লাগছে তাই না? হাসছে রুবা। একটু পর সাজ্জাদদের বাড়ির লোকজন চলে আসছে। মাহি দূর থেকে লক্ষ্য করছে এই প্রোগ্রামের মেহেদি থিম হলো নাচ গান আর ছবি তোলা। মেহেদি পার্লারের মেয়েরা সবাই হাতেই লাগিয়ে দিচ্ছে। অপার এসেছে। মাহি পুরো ইগনোর করলো ওকে। নিয়াজ আর নিঝুম মাহির পাশে এসে বসলো। নিঝুমের বান্ধবীরাও এসে এলো। সবাই মিলে আড্ডা দিচ্ছে।
এখন মাহির একটু ভালো লাগছে। অনেক দিন পর পড়াশোনা আর হসপিটালের বাইরে আড্ডা ভালো জমেছে। ওদিকে মেহেদির প্রোগ্রামে নাচানাচি চলছে। মাহি আড্ডার মাঝেও রুবাকে খেয়াল করছে। কেন যেন রুবার জন্য ওর মন খারাপ লাগছে। রুবা কত জটিল মানসিক অবস্থার মাঝ দিয়ে যাচ্ছে। ভালোবেসেও সে ভালোবাসার মানুষের কাছে আসতে পারছে না। তাকে ভালোবাসার কথাটুকু বলতে পারছে না। বাধা তারই মন দিচ্ছে। সেখানে বসে থাকা অনেক দিনের ভয়, অনেক দিনের পেতে থাকা কষ্ট তাকে আটকে দিচ্ছে। এর চেয়ে যন্ত্রণা আর কি হতে পারে। রুবা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এই কষ্ট থেকে আমি তোমাকে বের করব। রিয়া মাহিকে কাছে ডাকছে। মাহি উঠে রিয়ার কাছে গেল। মাহি এসে চুপচাপ বসে আছিস, আড্ডা দিচ্ছিস বন্ধুদের সাথে। কি করব তাহলে আপু? নাচবি? ভালো বলছো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। নাচার দরকার নেই। তুই যেটা ভালো পারিস সেটা কর। গান শোনা আমাদের। আপু, এখানে অনেক বড় বড় গায়ক গায়িকা আছে, তাদের সামনে আমার গান গেয়ে অনুষ্ঠানের 12টা বাজানোর কি খুব দরকার? থাপ্পড় খাবি? দাম দেখালে মাহি। সব কাজিনরা স্লোগান দেওয়া শুরু করেছে, মাহি ভাই, মাহি ভাই। তারানাম আমি এসে বলল, মাহি, হাজিবাজি গান না কিন্তু। তোমার গলায় যে গানগুলো সবচেয়ে ভালো লাগে সেগুলো গাইবে। সবাই মাহির পেছনে লেগে গেল। গাইতেই হবে গান। রিয়া বলল, তুই আমাদের একটা মাত্র ভাই, এত দাম দেখাচ্ছিস মাহি? আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখি। প্রোগ্রাম চলুক। মাহি আড্ডা দিতে ফিরে এলো বন্ধুদের কাছে। কিছুক্ষণ পর মাহি মেসেঞ্জারের আওয়াজ পেয়ে মোবাইল বের করলো। রুবা ইনবক্স করেছে, ডাক্তার সাহেব, অধীর হয়ে অপেক্ষা করছি তোমার গান শোনার জন্য। মাহি হাসলো। পাগল। রুবার স্বাভাবিক আচরণে ওর একটু ভালো লাগছে। রিয়া মাহিকে আবার ডেকে পাঠালো। এবার মাহিকে গাইতে হবেই। রুবা ওর গানের জন্য অপেক্ষা করছে। সে গান শুরুর আগে রুবাকে মেসেজ দিল, এই গানটা শুধু তোমার জন্য রুবা। মনে মনে খুব চাইছে রুবা যেন আবার নর্মাল হয়ে ওঠে। হোক তার গান শুনে, হোক তার একটু হাসিতে, তার যে কোনো আচরণে। মাহিয়াজ রবীন্দ্রনাথ সঙ্গীত গাইবে। ওনার গান ছাড়া ভালোবাসার প্রকাশ কি আর কিছুতে পুরোপুরি আসে? রুবার দিকে একবার তাকিয়ে মাহি চোখ বন্ধ করে গেয়ে উঠল, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের ও মন্দিরে। রুবা মাহির দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। ও অন্যদিকে তাকিয়ে গান শুনছে। ওর মনটা ভালো লাগায় ভরে যাচ্ছে। মাহি ভরাট গলায় যখন গান গায়, ওর বুকের ভেতরে কি একটা তোলপাড় করা শুরু করে সব সময়। ওর দরদ দিয়ে ও গান গায়। রুবার চোখ আজকেও ভিজে যাচ্ছে। ওর কষ্টগুলো জট করে সামনে চলে আসছে। মাহির জন্য ওর বুকের চিনচিনে অনুভূতিটা ওর দম বন্ধ করে দেয়। ওর শরীরটা কাঁপছে। নিঝুম দূর থেকে মাহির গান শুনছে। নিয়াজ ওর পাশে বসে আছে। নিয়াজ বলে উঠল, নিঝুম, মাহি আসলেই খুব সুন্দর গান গায়। কি বলো? নিয়াজ তাকিয়ে দেখে নিঝুম চোখ বন্ধ করে মাহির গান শুনছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। ভালোবাসা এমন এক জিনিস যা মনের গভীরে ছিটে ফোঁটা পড়ে থাকলেও হালকা শিশিরের ছোঁয়ার মতো কিছুর পরশ পেলেই প্লাবন ডেকে আনতে পারে। মাহির এক গানে রুবার ভেতরের কষ্ট, নিঝুমের ভেতরের কষ্ট, তাদের দুজনকে চোখের পানিতে ভিজিয়ে দিচ্ছে। নিয়াজ নিঝুমকে অবাক করে দিয়ে নিঝুমের হাতটা ধরলো, কানে কানে বলল, নিঝুম, তোমার কষ্ট কমাতে হয়তো পারবো না, কিন্তু কষ্টের সময় তোমার পাশে তো থাকতে পারবো। তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? নিঝুম নিয়াজের হাতটা
দিকে তাকিয়ে আছে। ওর শক্ত করে নিঝুমের হাত ধরে রেখেছে। নিঝুমের কেন জানি ছাড়িয়ে নিতে ইচ্ছে করলো না। নিয়াজ মনে মনে বলল, থ্যাঙ্কস মাহি, তোর গানটা আমার আর নিঝুমের জীবনের জন্য খুব দরকার ছিল আজ। আর কেউ না জানুক, আমি জানি। রুবা ছাদ থেকে নিচে নিঝুমদের বাসায় চলে গেল। ওর খুব কান্না পাচ্ছে। মাহিকে সে তার কান্নাটা দেখাতে চাইছে না, কিছুতেই না। সে নিঝুমের ওয়াশরুমে ঢুকে বেসিনের কল ছেড়ে কাঁদছে। এই মুহূর্তে সে কাঁদতে না পারলে ওর আরো বেশি কষ্ট হবে। মাহি গান গাওয়ার শেষে তাকিয়ে দেখে রুবা আশেপাশে নেই। রিয়া বলল, আরো একটা গাইতে হবে মাহি, আপু আর না অন্যদের পারফর্ম করতে দাও। বলে মাহি চলে আসলো। ছাদে কোথাও রুবাকে না দেখে মাহি চিন্তায় পড়ে গেল। সে নিঝুমদের বাসায় আসলো, কিন্তু রুবা সেখানে নেই। সাফিয়া বেগম ডাইনিংয়ে বসেছিলেন। মাহি কিছু জিজ্ঞেস করার আগে তিনিই প্রশ্ন করলেন, রুবা, কি হয়েছে মাহি? আমি তো রুবাকেই খুঁজতে এলাম মা, এখানে নেই, দেখিনি তো। আচ্ছা, আমি খুঁজে নিচ্ছি মা। দরজার বাইরে অপারের সঙ্গে ওর দেখা। অপার বলে উঠল, আমি যত চেষ্টা করছি আপনার থেকে মন ডাইভার্ট করতে, আপনার এক একটা জিনিস আমাকে ততটাই আপনার উপর ক্রাশ খাইয়ে দিচ্ছে। কি চমৎকার গান গাইলেন, আই লাভ ইট। মাহির হঠাৎ কি জানি হলো, সে রিয়েক্ট করে ফেলল আজ। লুক অপার, আমার মনে হচ্ছে তুমি সব কিছুকে ফান হিসেবে নিতে পছন্দ করো। তুমি কি ভাবো আমাকে, আমি ভার্সিটিতে পড়া ইয়ো ইয়ো টাইপ কুল গাই যে তোমার এসব ক্রাশ ট্রাশ শুনে পাগল হয়ে যাব? তোমার বয়স কিন্তু একেবারে কম না। এই বয়সী মেয়েদের অনেক বুদ্ধি করে চলতে হয়। তোমার এই মাথাটাতে কি এটা কাজ করে না? কাকে কি বলতে হবে? আই অ্যাম এ ম্যারিড পারসন। তুমি বারবার আমাকে পোক করা শুরু করেছো বিভিন্নভাবে। কি হচ্ছেটা কি? তুমি আমার বোনের ননদ, আমার হাঁটুর বয়সী একটা মেয়ে। সেজন্যই প্রথম প্রথম কিছু বলিনি, বাট নাও এনাফ ইজ এনাফ। সব কিছুর একটা লিমিট থাকে। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? প্লিজ অপার, গো আপ। মাহি দৌড়ে আবার ছাদে ফিরে এলো। না, ছাদে কোথাও রুবা নেই। ওর মাথা খারাপ হবার মতো অবস্থা। চোখের পলকে রুবা কোথায় গেল? ওকে দেখে মানহা প্রশ্ন করলো, ভাইয়া কি ভাবিকে খুঁজছো? রুবা কোথায় রে? নিচে গেল দেখলাম। মাহি দৌড়ে আবার নিঝুমদের বাসায় ফিরে এলো। সে দেখে রূপা সাফিয়া বেগমের পাশে বসে আছে। মাহির মনে হলো বুকের ভেতরটা জানটা ফেরত আসছে। সে দরজার পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তারপর ওদের কাছে এসে দাঁড়ালো। সাফিয়া বেগম মাহিকে দেখে বললেন, মাহি, রুবার খারাপ লাগছে, বাসায় চলে যেতে চাচ্ছে। কি হয়েছে রুবা? মাহি প্রশ্ন করলো। কিছু না, কেমন জানি লাগছে। ঠিক আছে মা, আমরা না হয় যাই বাসায়। ডিনার করবে না? আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আর রুবা বাসায় খেয়ে নিবে। মাহি চাইছে রুবাকে নিয়ে চলে যেতে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি গেস্ট যাক তারপর আসছি। রুবার মাথায় হাত দিয়ে বললেন, ডিনার করে নিও তুমি। রুবা মাথা নাড়ল শুধু। মাহি বলল, মা তুমি খালামণি আর রিয়া আপুকে বলে আমি গেলাম। যাও। মাহি আর রুবা বাসায় ফিরে আসছে। মাহি গাড়িতে উঠে বলল, বাসায় যাব নাকি দুজন ঘুরবো একটু? রুবা, বাসায় যাব। ঠিক আছে। মাহি ড্রাইভ করছে আর রুবাকে খেয়াল করছে। আমি ছাদে তোমাকে না দেখে অস্থির হয়ে গেলাম। কোথায় ছিলে তুমি? ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা। মাহি আর কোনো কথা বলল না। বাসায় এসে সরাসরি রুমে চলে এলো রুবা। রুমে ঢুকে মাহি ওর হাত ধরে নিজের পাশে বসালো।
কি হয়েছে রুবা? কিছু না। তুমি আবার কান্নাকাটি করেছ? রুবা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বলো তো ক্লিয়ার করে। জানি না। জানো না নাকি সত্যি বুঝতে পারছো না? বুঝতে পারছি না। তাহলে আমি বলি তোমার কি হয়েছে। মাহি রুবার পায়ের কাছে এসে বসলো। তাকাও আমার দিকে। তারপর রুবার 2 হাত ধরে বলল, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই তো? তোমার এক মন আমার কাছে আসতে চায়। আমার অন্যদিকে আরেক মন বলছে তুমি আমার কাছে আসলে তোমার অন্য সব প্রিয়জনদের মতো আমিও মরে টরে একটা কিছু হয়ে যাব, ঠিক কি না? রুবা কোনো কথা বলছে না। ওর চোখ দিয়ে পানি পড়ছে শুধু। ঠিক ধরেছি রুবা। রুবা মাথা নাড়ালো। এর কি সমাধান আছে বলো তো রুবা? জানি না। এর সমাধান হলো তুমি কোনো কিছু চিন্তা করাই বাদ দাও। আর তোমাকে না বলেছিলাম আমাকে সব কিছু বলবে? তোমার কি কখনো কান্না পাচ্ছে তাহলে? আসো আমার বুকে 5 মিনিটের জন্য কান্নাকাটি করো। এর বেশি কান্না করা যাবে না। প্রেমিকের বুকে কান্নাকাটিও করা যায়। রুবা হেসে দিল। ভালোই তো গান শুনতে চাইলে, তারপর কি হলো? তোমার গান শুনেই কান্না চলে আসছে। এত খারাপ হয়েছে গান রুবা? না, গান খুব ভালো হয়েছে তাই কান্না আসছে। মাহি বলল, তাহলে আর কোনো দিন গাইবো না গান? আরে, গান শুনে যদি বউয়ের চোখ দিয়ে পাশ সুনামি চলে আসে তাহলে তো গান না গাওয়াই ভালো। রুবা হাসছে। তুমি এভাবে হাসবে রুবা? তোমার ফ্যাস ফ্যাস কান্না কান্না মুখটা দেখতে ভালো লাগে না। কি শুরু হলো আজ সকালে? আকাশে বৃষ্টি আর সারাদিন বউয়ের চোখে বৃষ্টি। খুব বাজে একটা দিন গেল। তোমার হাত দেখি। মাহি ওর হাতে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে মেহেদিটা। মাহি উঠে দাঁড়ালো। তারপর ঘুরে রুবার দিকে তাকিয়ে বলল, রুবা, আমার জন্য কি একটু ভালো থাকা যায় না প্লিজ? রুবা কিছুক্ষণ তাকিয়ে রইল মাহির দিকে। তারপর উঠে গিয়ে মাহির হাত ধরে বলল, চেষ্টা করছি, একটু সময় দাও আমাকে প্লিজ। রুবা মাহির হাত ধরে বলল, আমি চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও প্লিজ। মাহি রুবাকে বুকে জড়িয়ে ধরল। অবশ্যই, তুমি তোমার মতো সময় নাও। আমার কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু নিজে নিজে কষ্ট পাওয়া যাবে না রুবা। তারপর ফিসফিস করে রুবার কানে বলল, আর আমাকে কথা দাও, যেদিন তুমি আসবে আমার হয়ে সেদিন তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে, তোমার সব কিছু দিয়ে ভাসিয়ে দিয়ে যাবে রুবা। আমি অন্ধের মতো তোমার হাত ধরে থাকবো। তুমি আমাকে এক আলোর পৃথিবী দেখাবে, যে পৃথিবী আমি আগে কখনো দেখিনি রুবা। আমি এই মুহূর্তে তোমাকে পাগল করে দিতে পারি রুবা, কিন্তু আমি চাই তুমি তোমার ইচ্ছায় আমার সবটুকু নিয়ে আমার কাছে আসো, আমার হয়ে, সম্পূর্ণ আমার হয়ে। মানুষের মন জিনিসটা পৃথিবীর সবচেয়ে বিচিত্র এক জায়গা। তাকে নিয়ন্ত্রণের ক্ষমতা সব সময় সবার থাকে না। রুবা নিজের মনকে পারছে না কোনো দিকেই নিয়ন্ত্রণ করতে। তার এক মন মাহির আদরে ভাসতে চায়, আরেক মন মাহির কাছ থেকে পালাতে চায়। ওর যে খুব সব হারানোর ভয়। রুবা চোখ বন্ধ করে মাহির বুকে লেপ্টে আছে। ওর ভেতরে এক তোলপাড় চলছে। মাহি হঠাৎ গাইতে শুরু করলো, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা। নুপুরেরও তাল শুনি, রচি মোম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। রুবা মাহির গান শুনে
ভাবছে এমন কিছু কি সত্যিই হচ্ছে। ওকে বুকের কাছে নিয়ে মাহি গান গাইছে, নাকি এসব তার কল্পনায় ঘটছে। মাহি গান থামিয়ে বলল, রুবা, এই রুবা। বলো। আমার মনে হচ্ছে তোমার বুয়ারা কেউ দরজায় এসেছে। আমি তোমার এত কাছে আর ওরা ডিস্টার্ব করতে আসবে না, তা তো হয় না। মাহি হো হো করে হাসছে। সব সময় ফান করা, তাই না? বলে রুবা দরজার কাছে যেতে নিল। মাহি হাত টেনে ধরে বলল, আমি দেখছি। দরজা খুলে দেখে ফরিদা বুয়া দৌড়ে দাঁড়ানো। যাও বুয়া, তোমার ভাবির অপেক্ষা করছে ভেতরে। মাহি মুচকি মুচকি হাসছে। বুয়া ভেতরে ঢুকে বলল, ভাবি আম্মা ফোন দিছিল আপনাদের রাতের খাবার রেডি করতে। কখন দিমু? আব্বার খাওয়া হয়ে গেছে। যাও রেডি করো, আসছি আমরা। বুয়া বের হয়ে গেলেও মাহি হাসছে রুবার দিকে তাকিয়ে। তুমি কিভাবে বুঝলে বুয়া এসেছিল? আমি তো দরজায় কোনো আওয়াজ পেলাম না। রুবা, আমি জানি তো। আমি তোমার কাছে আসলেই ওরা আসবে। মাহি হাসছে। তাহলে এখন আমি তোমার কাছে আসি, দেখি সেরকম হয় কি না। রুবা বলল, এভাবে আসলে হবে না রুবা ম্যাডাম। বুঝেছ, তুমি যেদিন আমার কাছে আসতে চাইবে, এদের দুজনকে ওদের ঘর তালা লাগিয়ে আসবে। মাহি নিজের কথায় নিজে হো হো করে হাসছে। রুবা মুগ্ধ হয়ে ওর হাসি দেখছে। হাসতে হাসতে মাহির চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি বুয়ার নক করার শব্দ শুনেছিলাম, মাহি বলল। আর এত অবাক হওয়ার কিছু নেই। আমরা না খেয়ে ওই বাসা থেকে এসেছি, মা তো ফোন করবেই বুয়াকে, এটাই স্বাভাবিক। রুবা উঠে গেল ওর সামনে থেকে। ডিনার করার সময় রুবা বলল, আমি একটা জিনিস খেয়াল করলাম, তুমি ইদানিং খুব কম খাও। কারণ কি? কোথায়? আমি তো সব সময় যতটুকু খাই সেরকমই খাই রুবা। না, সেরকম না। আমি নোটিস করেছি। আমি কিন্তু খুব একটা ফুডি না। আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। তাই বলে এত কম খাওয়া? হাসলো মাহি। আমি সব সময়ই এমন, সেজন্যই এত শুকনা তুমি। মোটেও সেরকম কিছু না। আমার ওয়েট পারফেক্ট আছে। নিজে খাও ঠিক মতো। আসছে আমাকে জ্ঞান দিতে। ডাক্তারের বউ না, ডাক্তারের মতো জ্ঞান দিচ্ছি। রুবা হেসে বলল। ওরা ডিনারের সময় করার সময়ই সাফিয়া বেগম চলে আসলেন বিয়ে বাড়ি থেকে। তোমরা এখনো খাওনি? এই তো মা, অলমোস্ট শেষ। রুবা, তোমার শরীর কেমন এখন? ঠিক আছি মা। সবাই তোমাদের কথা বলছিল। তোমার খালামণি না খেয়ে আসলে দেখে আফসোস করছিল। নিঝুম খাবার দিতে দিতে চেয়েছিল, আমি বলেছি ওর অলরেডি ডিনার করে ফেলেছে হয়তো। মা, আমরা আসার পর কি আরো মজা হয়েছে? রুবা বলল। এখন ওরা তাড়াহুড়ো করছে। আমি রুমে গেলাম। তোমরা খাও কেমন? সাফিয়া বেগম উঠে নিজের ঘরের দিকে চলে গেলেন। চলে এসেছো বলে তোমার এখন আবার আফসোস হচ্ছে নাকি রুবা? না, সেরকম কিছু না। খাওয়া শেষ করে রুমের দিকে আসছে ওরা। মাহির ফোন বাজছে। নিঝুম ফোন করেছে। মাহি ফোন রিসিভ করলো। হ্যালো বল নিঝুম। রুবা রুমে ঢুকে গেল। মাহি করিডোরের চেয়ারে বসে কথা বলছে। তোরা চলে গেলি। রুবার শরীর কি সত্যি খারাপ বেশি? না, বেশি কিছু না, এখন ঠিক আছে। সরি রে নিঝুম, বলে আসতে পারিনি। ঠিক আছে, ব্যাপার না। তোদের না দেখে ভাবলাম নিজে যা বাসায় গিয়েছিস। ছাদ থেকে এসে শুনি রুবার খারাপ লাগছে। তোরা চলে গেছিস। মাহি, তুই অপারকে কি বলেছিস? আর বলিস না, আমি রুবাকে খুঁজে পাচ্ছি না, অস্থির হয়ে আছি। তখন সে রাস্তা আটকে ওর কথা বলা শুরু করলো। মেজাজ খারাপ হয়ে গেল আজ। সাপ বলে দিছি কিছু কথা। তোর কাছে কমপ্লেন করেছে। খুব মন খারাপ করেছিল, কাঁদলো। তোর রাগ কি আর সবাই
সহ্য করতে পারে মাহি। তুই যেমন উথাল পাথাল ভালোবাসতে পারিস, তোর রাগটাও তো সেরকম, তাই না? আমার চেয়ে ভালো আর কে জানে। বেশি রিয়েক্ট করে ফেলেছি বুঝি? না ঠিক আছে, দরকার ছিল প্রথম থেকেই শক্ত না হলে এই মেয়ে তোর প্রতি অ্যাট্রাকশন কোনোভাবেই কমাতে পারবে না। আমি কি করব বল? সত্যি পারছিলাম না এই মুহূর্তে। রুবাকে নিয়ে টেনশনে ছিলাম, তাই হয়তো বেশি রিয়েক্ট করে ফেলেছি। চিন্তা করিস না, অপার নিশ্চয়ই তার জবাব পেয়ে গেছে। কালকে আসছিস তো? দেখি। রাখছি, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। মাহি ফোন রেখে কিছুক্ষণ চিন্তা করলো ব্যাপারটা নিয়ে। সে ঠিক করেছে রুবাকে অপারের বিষয়টা বলবে এবং আজই। রুমে ঢুকে দেখে রুবা শোয়ার প্রস্তুতি নিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে। মাহি ওর কাছে গিয়ে বলল, তোমার সাথে কথা আছে। বলো। রুবা ওর দিকে ফিরল। 5 মিনিট সময় দাও, আমি আসছি বলে মাহি ওয়াশরুমে ঢুকে গেল। রুবা একটু টেনশনে পড়ে গেল মাহিকে দেখে। হঠাৎ এত সিরিয়াস কেন ও? বিছানায় বসে রুবা একটু টেনশন করছে। মাহিকে খুব সিরিয়াস লাগছে। মাহি এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। রুবা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। বলো তাড়াতাড়ি, আমার টেনশন হচ্ছে। টেনশনের কিছু নাই রুবা, বলে মাহি রুবাকে পূর্বাঞ্চলের যেই রিসোর্টে নিজুমের সঙ্গে অপারের কথাগুলো থেকে আজ মাহি ওকে যে ব্যবহার করছে সব বলল। রুবা সব মনোযোগ দিয়ে শুনল। তারপর কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে বলল, এই পিচ্চি মেয়ে অপার, তাই না? সিরিয়াসলি মাহি, কি বলতে চাইছো রুবা? এই বাচ্চা মেয়ে ও তোমার প্রেমে পড়ে গেল ডাক্তার সাহেব, বলেই রুবা হাসছে তো হাসছেই। মাহি ওর হাসি দেখছে, বোঝার চেষ্টা করছে বাতাস কোন দিকে বইতে পারে। তুমি এই নিয়ে এত টেনশন কেন? রুবা বলল, আমি ওই মেয়েকে নিয়ে টেনশনে নাই রুবা, আমি তোমাকে নিয়ে টেনশনে আছি। মানে? তুমি কষ্ট পাচ্ছ না তো? মানে তোমার এসব শুনে মেজাজ খারাপ হচ্ছে না তো? আমার কারো ওপরেই মেজাজ খারাপ হচ্ছে না। কেন হবে? অপার একটা বাচ্চা মেয়ে। এই বয়সের মেয়েরা যে কারো ওপর যে কোনো কারণেই, কারণ ছাড়াই আকর্ষণ ফিল করতে পারে, এর জন্য অত শত ওরা ভাবেও না। আর আজকালকার মেয়ে বলো আর ছেলেরা, ওরা কি বলছে আর করছে সব সময় কি বোঝে? ওরা কথাগুলো তো বাচ্চাদের মতো ছিল না। আজকাল বাচ্চাদের কথা শুনলে তুমি আরো তাজ্জব হবে বুঝলে ডাক্তার সাহেব। ও সহজ সরল মেয়ে, তোমাকে তার মনের কথা বলে দিয়েছে। তুমি এত কঠিনভাবে রিয়েক্ট না করলেও পারতে। আমার মাথা কাজ করছিল না। সরি বলা উচিত, তাই না রুবা? কালকে গায়ে হলুদের সময় আমি আর তুমি দুজনে মিলে ওকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? মাহি রুবার দিকে তাকিয়ে আছে। কি আমার দিকে তাকিয়ে কি দেখো? মাহি ওর গাল টিপে দিয়ে বলল, দেখি এই মেয়েটা কত অবুঝ, কখনো নিজের বেলায় আবার কখনো এত সিরিয়াস বিষয়ে কত সুন্দর করে হ্যান্ডেল করে ফেলতে পারে। তাই আমি একটা মেয়ে তো এসব ব্যাপারে মেয়েদের ফিলিংসটা বুঝি। ও তোমার সৌন্দর্য দেখে, তোমার পার্সোনালিটি দেখে, তোমার এত এত গুণ দেখে তোমার প্রতি উইক হয়ে গেছে মাহি। ওরে বাপ রে বাপ, রুবা ম্যাডাম কত গভীরে চিন্তা করে। মাহি রুবাকে কাছে টেনে নিয়ে বলল, আচ্ছা রুবা, আমি যদি বিয়ের পর বলতাম আমার একটা পছন্দের মানুষ ছিল, তখন কি বলতে শুনে? আমি খুব কষ্ট পেতাম। এই জন্য নয় যে তোমার মনে আরেকজন আছে, আমি কষ্ট পেতাম আমার জন্যে। তোমাদের ভালোবাসাটা হারিয়ে গেল, এটা আমার জন্য খুব কষ্টের, খুব যন্ত্রণার কারণ হতো। আমি কারো ভাগ্য কেড়ে নিয়েছি, আমি কারো ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছি। এটা কিভাবে সহ্য করব বলো? ভালোবাসা কী জিনিস আমি তো জানি।
তোমার ভাইয়াকে হারিয়ে আমি আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা জানি। আজ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসার উন্মাদনা দেখেছি। তাই তোমার জীবনে এরকম কিছু হলে আমার কষ্টে শেষ হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। এমনিতেই তুমি আমার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছো, ভালোবাসাও স্যাক্রিফাইস করেছো। এটা সহ্য করতে পারতাম না। মাহি রুবার কথা শুনে শরীরের শক্তি হারিয়ে ফেলেছে। এই মেয়ে যে কখনো নিঝুমের কথা বলা যাবে না, কখনোই না। রুবা নিঝুমকে খুব পছন্দ করে। রুবা তাহলে শেষ হয়ে যাবে দুঃখে, কষ্টে, আত্মগ্লানিতে। আমি নিঝুমের ভালোবাসা নিজের হাতে শেষ করেছি। এখন রুবার কিছু হোক, সহ্য করতে পারবো না। কি ঘুমিয়ে গেলে? রুবা বলল। ঘুম চলে আসছে রুবা। তাহলে ঘুমাও। মাহি চোখ বন্ধ করে চিন্তা করছে। ঘুম তো হারাম করে দিলে রুবা। আমাকে আজীবন এই যন্ত্রণাটুকু বয়ে বেড়াতে হবে, সব সময় সতর্ক হয়ে থাকতে হবে। উফ। রুবা আলো নিভিয়ে দিল। মাহি চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর চোখে ঘুম নেই। মাহি ঘুমিয়ে গেছে ভেবে রুবা একবার ওর গালে আদর করে দিল। মাহি জেগেই ছিল, কিন্তু কোনোভাবে টের পেতে দিল না। ওর খুব দুশ্চিন্তা হচ্ছে, যদি কখনো রুবা জেনে যায় নিঝুমের কথা কি হবে। রুবা পাশ ফিরে ঘুমিয়ে গেছে। মাহি শুয়ে শুয়ে চিন্তা করছে। একটা সময় উঠে সে রুম থেকে বের হয়ে গেল। পোর্চের ছাদে গিয়ে বসলো। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। মাহি সিগারেট জ্বালিয়ে আরেকটা চেয়ারে পা তুলে দিল। একদিকে রুবার মানসিক অবস্থা নিয়ে চিন্তা, আরেকদিকে এই মানসিক অবস্থায় যদি রুবা নিঝুম এর ব্যাপারে জানে তাহলে কি হবে। সব মিলিয়ে মাহি বুঝতে পারছে না সে সব কিভাবে সামলাবে। বেশ অনেকক্ষণ ছাদে বসে রইল। মাহিকে অবাক করে দিয়ে ওর বাবা এসে পাশে দাঁড়ালো। সিগারেট হাতে ছিল বলে সে একটু অস্বস্তিতে পড়ে গেল। ও যে স্মোক করে, এটা বাবার সামনে চলে আসবে এরকম ঘটনা কখনো ঘটেনি। বাবা মাহিকে দেখে বলে উঠল, ঘুম আসছে না মাহি? না বাবা, এমনি বসেছিলাম। তুমি এখানে রুবাকে নিয়ে টেনশন করছো তুমি। রুবা ঘরে ঘুমাচ্ছে। আর এখন ঠিক আছে বাবা, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যখন পাশে আছো রুবা ঠিক হয়ে উঠবে। তুমি ওকে ব্যস্ত করে রাখো, দেখবে মন খারাপ করে থাকার মতো সময়ই পাবে না সে। ঠিক বলেছ তুমি। এত রাতে এখানে? শরীর খারাপ লাগছে না তো বাবা? আমি ঠিক আছি। হঠাৎ মনে হলো শিহাবের ঘরটাতে যাই একটু। তোমার মা ঘুমাচ্ছে, ও জেগে থাকলে আসি না। তুমি প্রায় সময়ই ভাইয়ার রুমে ঢুকে বসে থাকো তাই না বাবা? মনে হয় ও আশেপাশেই আছে মাহি। তুমি ভাবছো মা টের পাচ্ছে না? মা সব জানে বাবা, ইচ্ছে করে তোমাকে বাধা দেয় না। মাহি উঠে বাবার চেয়ারের পেছনে দাঁড়ালো, বাবার ঘাড়ে হাত রাখলো। কালকে তোমার হসপিটাল আছে, এত রাত জেগে থাকো না, যাও ঘুমিয়ে পড়ো। তার আগে তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে ঘরে দিয়ে আসি বাবা। আই অ্যাম ফাইন মাই সান, আই নো ইউ আর এ স্ট্রং পারসন, বাট ইটস মাই রেসপন্সিবিলিটি বাবা। ওকে, লেট গো। মাহি বাবাকে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। আসগর সাহেব ছেলের মাথায় হাত রাখলেন। যাও মাহি, ঘুমিয়ে পড়ো গিয়ে। মাহি নিজের ঘরে ফিরে এলো। বিছানায় শুয়ে চিন্তা করলো, বাসার প্রতিটা মানুষ এক একটা দ্বীপের মতো একা। রুবা অন্যদিকে পাশ ফিরে ঘুমাচ্ছে। ও ওর যন্ত্রণাতে দিশেহারা হয়। বাবা বাবার যন্ত্রণা লুকিয়ে রাখে। মা তো সব ভুলতে কত কি করে যায় সারাদিন।
মাহি নিজের কষ্টটা দূর করার জন্য নিজেকে বোধ করে দিল যা হবার হবে। রুবার কাছ থেকে সব গোপন রাখার চেষ্টায় সে শেষ পর্যন্ত করবে। আর যদি রুবা কখনো জানে সে নিজের সবটুকু দিয়ে রুবাকে বোঝাবে, রুবার কোনো দোষ কখনোই ছিল না, সব দায় মাহির। রুবার কাছে ঘেঁষে শুয়ে পড়ল সে, দেখা যাক ঘুম আসে কিনা। শেষ রাতের দিকে মাহি ঘুমিয়ে গেল। সকালে রুবা ডেকে তুলল মাহিকে। ডাক্তার সাহেব, কয়টা বাজে খেয়াল আছে? মাহি ঘড়ির দিকে তাকালো। ও গড, 7:30 বেজে গেছে। মাহি লাফ দিয়ে উঠল। রুবা, আমার কাপড় বের করে দাও তাড়াতাড়ি, আমি ফ্রেশ হয়ে আসছি। রুবা অবাক হয়ে বলল, আমি বের করে দিব কেন? কোনো সমস্যা? আমার সমস্যা নাই, তুমি তো তোমার কাজ নিজে করতে পছন্দ করো। তোমার ড্রেস সিলেকশন সব তো তোমার মতো, তাই বলছি আজ থেকে না হয় তোমার পছন্দ পরব কখনো কখনো। আর এতদিন আমার সঙ্গে থেকে তুমি নিশ্চয়ই আমার সব কিছু বুঝে গেছো। ঠিক আছে, তুমি যাও, আমি রেডি করে রাখছি সব। মাহি ওয়াশরুমে ঢুকে গেল। রুবা খুব এক্সাইটেড হয়ে মাহির আলমারি খুলল। কত সুন্দর করে গুছিয়ে রাখা সব কিছু। বুয়ারা কাপড় ধুয়ে লন্ড্রি থেকে আয়রন করিয়ে সেই কাপড় রুমে রেখে যাবে, কিন্তু আলমারিতে তুলবে মাহি নিজে। ওর আলমারি ধরে না কেউ। রুবা বিয়ের পর প্রায় সময় ওকে কাপড় এগিয়ে দিতে, গুছিয়ে দিতে চেয়েছে, কিন্তু মাই তাকে বলতো, আমি আমারটা ম্যানেজ করতে পারি, তুমি টেনশন করো না। আজ মাহি নিজের থেকে বলাতে ওর খুব ভালো লাগছে। সে একটা আইস ব্লু কালারের শার্ট আর ডিপ অ্যাশ কালারের প্যান্ট বের করলো। মাহি ঘড়ির ব্যাপারে খুব চুজি, তাই ঘড়ির পুরো বক্স ধরে বের করে তাকালো সে। সিলেক্ট করুক কোনটা পড়বে। মাহি ওয়াশরুম থেকে বের হয়ে সব দেখে বলল, পারফেক্ট সিলেকশন বলে প্যান্ট নিয়ে ড্রেসিং রুমে ঢুকে গেল। পারফিউমটা কোনটা বলো, তোমার যেটা ভালো লাগে। আজ সব সব তোমার পছন্দ হবে রুবা। তুমি কি আমার কাছে থাকবে? যে আমার পছন্দের পারফিউম দিলে আমার ভালো লাগবে। তুমি থাকবে রোগীদের সঙ্গে বলেই রুবা হাসা শুরু করলো। এটা ভালো বলেছ রুবা, তারপরেও তুমি ঠিক করে দাও। রেডি হয়ে মাহি ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে গিয়ে দেখে সব রেডি। তারপরেও রুবাকে বলল, তোমার হাতের ডিম ভাজি খাবো আর চা। রুবা রুবা করার জন্য কিচেনে দৌড় দিল। ডিম ভাজি করে নিজেই নিয়ে এলো। মাহিকে খাবার তুলে দিচ্ছে। সাফিয়া বেগম পেপার পড়ছিলেন পাশেই। মা, আজকে রুবার পছন্দ করা ড্রেস পরে যাচ্ছি, সব ঠিক আছে কিনা দেখে বলো তো। সব পারফেক্ট। রুবা খুশি হলো। খেতে খেতে মাহি বলল, দুপুরে একটু দেরি হবে, কিন্তু বাসায় লাঞ্চ করব রুবা। তুমি কিছু রান্না করবে না আমার জন্যে? কি কি খেতে চাও বলো, আমি রান্না করব। মাছ রান্না করো, তোমার যা ইচ্ছা। শুধু খুব বেশি কাটার মাছ খেতে পারি না, কিন্তু ইলিশ খাই। তো তোমার কাছে যেটা ভালো লাগে রান্না করবে, ঠিক আছে? এখন চা দাও তাড়াতাড়ি। রুবা চা আনতে গেল কিচেনে আবার। সাফিয়া বেগম অবাক হয়ে বললেন, কি ব্যাপার মাহি, তোমার কি হলো আজ? রুবাকে এত দৌড়ের উপর রাখছো? তুমি ডিম ভাজি খাও সকালে, আজ ডিম ভাজি খাচ্ছ, মাছ রাঁধতে বলছো, ওকে দিয়ে ড্রেস রেডি করাচ্ছ। বুঝলাম না। ব্যস্ত রাখছি মা, ওর সবচেয়ে বড় ঔষধ ওকে ব্যস্ত রাখা। আমাকে নিয়ে ব্যস্ত রাখবে, সংসার নিয়ে ব্যস্ত থাকবে, তাহলেই আর উল্টাপাল্টা চিন্তা করার সময় পাবে না। তাহলে তো ভালো। আবার খেয়াল রেখো, ওকে দিয়ে আমি
কোনো কাজ এখন পর্যন্ত করাই না, যা করে নিজের ইচ্ছায়। ভুল হলে বকাঝকা দিও না। কি যে বলো মা, ও এখন বকা নেওয়ার অবস্থায় নাই, ওকে শুধু ভালোবাসা দিয়ে হ্যান্ডেল করতে হবে। দেখে ভালোই লাগছে, ব্যস্ত হয়ে আছে বলে হাসলেন সাফিয়া বেগম। তুমিও কিছু কাজ নিয়ে ব্যস্ত রেখো মা। না, দরকার নেই, তোমারটা আগে সামলাক। রুবা মাহির জন্য আর শাশুড়ির জন্য চা নিয়ে এলো। মাহি চা খেয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় রুবার মাথায় হাত রেখে দিয়ে বলল, একদম যেভাবে রেখে যাচ্ছি এভাবেই থাকবে, কোনো ব্যতিক্রম যেন না হয়। মা, ওর দিকে খেয়াল রেখো, আর রান্না করে রাখবে কিন্তু। রুবা হাসলো। মাহি যাওয়ার পর সাফিয়া বেগম বললেন, তোমাকে আজ দিয়ে চলে গেল মাহি। সমস্যা নেই মা। আচ্ছা মা, কোন মাছ রান্না করি বলেন তো? দেখো ফ্রিজে কি আছে, বুয়াদের ডাকো। এক কাজ করো, ফ্রিজ থেকে না ফ্রেশ মাছ কিনতে পাঠাও কুদরতকে। গুড আইডিয়া মা। রুয়া মাহির জন্য ইলিশ মাছ রান্না করলো। ও ভর্তা খেতে পছন্দ করে, 2-3টা ভর্তা করলো। সাফিয়া বেগম বললেন, ওর আসতে দেরি হবে, তুমি কি আমাদের সঙ্গে খেয়ে নিবে? না মা, আমি ওর সঙ্গে খাবো। আপনি আর রুবা খেতে বসেন, আমি সব দিচ্ছি। রুবা মাহির জন্য অপেক্ষা করছে, আসতে দেরি হচ্ছে মাহির, কিন্তু ওর খুব ভালো লাগছে অপেক্ষা করতে। রুবা আর সাফিয়া বেগম পড়ছে বসে গল্প করছে। মাহি ফোন দিয়েছে ওর আসতে আধা ঘন্টা লাগবে। একটা বাইক নিয়ে হেলমেট মাথায় কে যেন ঢুকলো গেট দিয়ে। রুবা আর সাফিয়া বেগম উৎসুক দৃষ্টিতে উপর থেকে নিচে তাকালো। হেলমেট খোলার পর ওর তো অবাক মাহিকে দেখে। নিচ থেকে মাহি রুবাকে ডাক দিল, রুবা নিচে এসো, তোমার জন্য বাইক। রুবা চিৎকার দিয়ে দৌড় দিল নিচে। সাফিয়া বেগম হাসছেন উপরে বসে। রুবার চিৎকার শুনে আসগর সাহেবও এসে দাঁড়ালেন সাফিয়া বেগমের পাশে। কি হয়েছে? তোমার ছেলে রুবার জন্য বাইক কিনে নিয়ে এসেছে, তাকিয়ে দেখো। রুবা বাচ্চাদের মতো লাফাচ্ছে। অনেক দামি বাইক মনে হচ্ছে। মাহিকে বলো এটা বাবার পক্ষ থেকে ওর আর রুবার জন্য গিফট। সাফিয়া বেগম হাসলেন। ঠিক আছে, বলে দিব। রুবাকে দেখছি আমি কি করছে দেখো তাকিয়ে। রুবাকে তুমি দিন দিন এত বেশি ভালোবাসছো সাফিয়া, আমি শুধু দেখি। আসগর সাহেব বললেন, কেন জানো, আমি ওর মাঝে শিহাবকে দেখি। ও শিহাবের ভালোবাসার শিহাব আমার কি ছিল তোমার চেয়ে ভালো আর কে জানে। সাফিয়া বেগমের চোখ ভিজে উঠেছে। শিহাব যাওয়ার সময় শেষ কথাটা বলেছিল, মা, রুবা রইল তুমি দেখো। কথাটা সব সময় আমার কানে বাজে শিহাবের বাবা। আজ অনেক দিন পর তুমি আমাকে শিহাবের বাবা বললে সাফিয়া। ইচ্ছে করেই বলি না। রুবা নিচ থেকে ডাকছে সাফিয়া বেগমকে। মা, আমি উঠবো বাইকে। অবশ্যই, তোমার জন্য মাহি বাইক নিয়ে এসেছে, যাও ঘুরে আসো। সাফিয়া বেগম অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ মুছলেন। মাহি বলল, রুবা তুমি উঠে বসো। বসে থাকতে পারবে কিনা আগে বলো। পারবো পারবো। ঠিক আছে, সাবধানে 2 দিকে 2 পা দিয়ে বসো। শক্ত করে ধরবে আমাকে কিন্তু। রুবা উঠে বসলো মাহির বাইকের পেছনে। শক্ত করে ধরে বসো, তুমি পড়লে কিন্তু মা আমাকে আস্ত রাখবে না রুবা। তুমি ফেলে দিও না আবার। আমি ফেলে দিব কেন পাগল। লেটস গো উইথ দ্য উইন্ড রুবা বলে মাহি বাইক টান দিল। জীবনের প্রথম বাইকে উঠে রুবা খুব এক্সাইটেড। সাফিয়া বেগম আর আসগর সাহেব ওপর থেকে ওদের দিকে তাকিয়ে আছে। আজ সাফিয়া বেগম এর খুব শিহাবকে মনে পড়েছে।
রোবা আনন্দে থাকলে ওনার মনে হয় শিহাবী আনন্দে আছে। এর ব্যাখ্যা কি ওনার কাছেও জানা নেই। আসগর সাহেব বললেন, চলো সাফিয়া, রুমে যাই, ওরা ফিরে আসবে তাড়াতাড়ি। ততক্ষণ তুমি আমার পাশে এসে একটু বসো। এসো। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।